তোমরা সবাই ওকে চেনো? সবাই অবাক হয়। উচ্ছ্বাস আবারও জিজ্ঞেস করলো, কে? আমাদের পরিচিত? বৃষ্টি আবারও মাথা ঝাঁকায়। এবার উচ্ছ্বাস সবার মুখের দিকে তাকিয়ে এবার বৃষ্টির দিকে তাকায় এবং বলে, তুই কি কোনোটা ভয় পাচ্ছিস? নাম বল, কেউ কিচ্ছু বলবে না। বৃষ্টি এবার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে বলে, আবিদ। উচ্ছ্বাস এবার সবার দিকে তাকালো, তারপর বাবার দিকে তাকিয়ে দেখে। আবারও বৃষ্টিকে জিজ্ঞেস করলো, আমাদের অফিসে যে জব করে ওই ছেলেটা? বৃষ্টি নিচের দিকে তাকিয়ে শুধু মাথা জাগায়। উচ্ছ্বাস বৃষ্টির পাশ থেকে উঠে বাবার দিকে তাকিয়ে তারপর বৃষ্টিকে বলে, আবিদকে বল 30 মিনিটের মধ্যে বাসায় আসতে, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে তার রুমের দিকে চলে গেল। তার পেছনে রোদসীও চলে গেল। বাকিরা সবাই হাঁপ ছাড়ল। সবাই ভয় পেয়েছিল যে উচ্ছ্বাস রাগারাগি না করে বসে। উচ্ছ্বাস যেমন শান্ত, আবার তেমন রকচটাও। কখন কি করে ফেলে ঠিক নেই। 30 মিনিট লাগেনি, তার আগে আদিব এসে পড়েছে। ভালোবাসার টান আছে তাহলে। এই ব্যাপারটা দেখে সবাই একটু সন্তুষ্ট হলো। কিন্তু এদিকে আদিবের প্রাণ যায় যায় অবস্থা। বৃষ্টি এখনো চুপচাপ আগের জায়গায় পড়ে আছে। তার মাথায় ঢুকছে না কি থেকে কি হচ্ছে, আর সামনে বা কি হবে। এদিকে রুহি আর ওষা মিটিমিটি হাসছে। ওদের এমন হাসতে দেখে উদয় বিরক্ত বোধ করে। সে ভাবে, এরা কি পাগল? এমন সিরিয়াস একটা সময়ে এমন পাগলের মতো কে হাসে? তার বোন তো পাগলই, সাথে এগুলোরও নতুন আমদানি হয়েছে। এসব ভেবে বিরক্তিতে মুখ ঘুরিয়ে নেয়। রুহিও উদয়কে খেয়াল করেছে। সেও মনে মনে উদয়কে বলে, বেটা বজ্জাত, যেভাবে তাকিয়েছে যেমন মানুষ খুন করেছে। তাতে আবার আমার কি? আমি তো হাসবই, দাঁত কেলিয়ে হাসবো, জোরে জোরে হাসবো, লাগলে শাকচুন্নির মতো হাসবো। তাতে উদন নাকি অন্ত ওর কি? এগুলো ভেবে সে উদয়কে মুখ ভেঙিয়ে উষার সাথে হাসাহাসিতে যোগ করল। উচ্ছ্বাসও কিছুক্ষণের মধ্যে এসে পড়ল। এসে আবিদের সামনেই বসলো। আবিদের তো প্রাণ পাখি উড়ে যায়। সে কখনোই বৃষ্টির সাথে প্রেম করতে রাজি হতো না। সে জানে রাশেদ সাহেব এবং উচ্ছ্বাস কেমন, তাই সে বৃষ্টিকে পছন্দ করলেও কখনো প্রকাশ করেনি। তবে দিন দিন বৃষ্টির পাগলামি বাড়তে থাকে এবং সবসময় তাকে বিরক্ত করতে থাকতো। ভালোবাসায় জোর কি আর চলে? শেষে আবিদও হার মেনে নেয় এবং শুরু হয় তাদের প্রণয়। তবে তখন এসব কথা তাদের মাথায়ও আসেনি যে জানাজানি হলে কিভাবে মোকাবেলা করবে বা কি হবে। এসব ভাবতে ভাবতে উচ্ছ্বাস মুখ খোলে এবং আবিদকে জিজ্ঞেস করে, কতদিনের সম্পর্ক? আবিদ একটু নড়ে চড়ে বসে, বৃষ্টির দিকে তাকায়। তারপর বাকি সবাইকে দেখে চোখ নামিয়ে বলে, স্যার 6 মাস। আবিদ, আমি এখানে তোমার স্যার হয়ে নয়, তোমার প্রেমিকার ভাই হিসেবে কথা বলছি। উচ্ছ্বাসের কথায় আবিদ একটু না অনেকটাই ঘাবড়ে যায়। তবুও সেটা কাউকে বুঝতে না দিয়ে আবার বলে, জি স্যার। না স্যার, সরি স্যার, ভাইয়া। ওর এতগুলো কনফিউজ ভাবে কথা বলার ধরন দেখে উষা রুহি খিলখিল করে হেসে দেয়। সবাই ওদের দিকে তাকাতেই ওরা চুপ হয়ে যায়। বেচারা আবিদও একটু লজ্জাবোধ করলো। তারপর বলো, আমার বোনের সাথে প্রেম করলে কেন? টাকার জন্য? এটা বলেই উচ্ছ্বাস গা ছাড়া ভাব নিয়ে বসে। বৃষ্টি বা রোদস্যি এমনটা আশা করেনি। এমন প্রশ্ন করায় পরিবেশটা কেমন থমথমে হয়ে গেল। আবিদও এমন আশা করেনি। উচ্ছ্বাস তাকে এটা বলতে পারলো। কিছুক্ষণ মুখ নিচু করে বসেছিল আবিদ। তারপর সরাসরি উচ্ছ্বাসের চোখের দিকে তাকিয়ে জবাব দেয়, আমি আপনার বোন বৃষ্টিকে ভালোবাসি, এটাই বড় সত্যি। টাকার ব্যাপার এখানে কোথা থেকে আসলো? প্রমাণ করো। এবারও আবিদ হকচকালো। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, কিভাবে? বিয়ে করে। এটা বলে উচ্ছ্বাস সোজা হয়ে বসল। সবাই অনেক অবাক হলো। রোদস্যির তো কথাই বন্ধ হয়ে গেল এমন লাগছে। তার কাছে মনে হচ্ছে তাদের বিয়ের দিনের মতো এখনো উচ্ছ্বাস তোড়জোড় করে বিয়ের ব্যবস্থা করছে। এসব ভাবতেই তার মন খারাপ হয়ে এলো। তবুও সে চুপচাপ সবকিছু দেখতে লাগলো। এদিকে আবিদও কোনো ভয় না পেয়ে বলে, আমি রাজি। উচ্ছ্বাস মনে মনে খুশি হলো। অবশ্য আবিদের উপর তার ভরসা আছে। আবিদ উচ্ছ্বাস ইউনিভার্সিটি জুনিয়র ছিল এবং অফিসেও তার পার্সোনালিটি একদম ক্লিয়ার। উচ্ছ্বাস বলে, তাহলে তোমার মা বাবাকে বলো যা যা করার করে নিতে, আজকেই বিয়ে। এটা বলেই সে উঠে চলে গেল। রোদস্যিও আবার তার পেছন পেছন চলে গেল। বৃষ্টির মনে হচ্ছে সে পাগল হয়ে গেছে, না হলে বাসার সবাই পাগল হয়ে গেছে। তবুও সে কিছু বলে না। সে একটা অন্যায় করেছে, তাতে শাস্তি পেতেই হবে। কিন্তু বেচারা আবিদের কি দোষ?
বৃষ্টি তো আবিদের কাছে বারবার প্রেম নিবেদন করত। আচ্ছা, আপনি এত অদ্ভুত কেন? উচ্ছ্বাস রোদস্যের দিকে প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকালো, তারপর জিজ্ঞেস করলো, কেন, কি করেছি আমি? এই যে হুট করে বৃষ্টির বিয়ে দিতে চাচ্ছেন, ও তো ছোট, এইচএসসির পরীক্ষার আর কিছুদিন বাকি, আর এক্ষুনি বিয়ে দিতে চাচ্ছেন, তাও ছেলেটার ব্যাপারে কোনো খবর না নিয়ে। ধরলাম ও আপনার এমপ্লয়, তবুও খোঁজ নেবেন না? এতগুলো কথা একসাথে বলে রোদস্যি থামলো। উচ্ছ্বাস রোদস্যির কথায় মুচকি হাসলো, তারপর বলল, আমি ওকে অনেক আগে থেকে চিনি, আর ওরা যে রিলেশনশিপে ছিল তা আমি জানতাম। আমি ভেবেছি ওর পরীক্ষা শেষ হলে কথাটা উঠাবো, তবে আগে যেহেতু সামনে আসলো তাহলে সমস্যা কোথায়? আবিদ ভালো ছেলে, পার্সোনালি আমি ওকে চিনি। আমার ভার্সিটির জুনিয়র, সাথে সবসময় ক্লিয়ার থাকে, অফিস হোক কিংবা বাহিরে। এমন একটা ছেলেকে হাতছাড়া করে কি করে? আর বিয়ে বলতে আকত করে রাখবো, পরে হয় বাক্য অনুষ্ঠান করা যাবে, তা নিয়ে তোমার চিন্তা করতে হবে না বেবি জান। এটা বলে উচ্ছ্বাস রোদস্যিকে কাছে টেনে জড়িয়ে ধরে। রোদস্যিও তা অনুভব করে। মাগরিবের পর আবিদের মা বাবা আসেন এবং তাদের দেখে মনে হচ্ছে তারা একদম বিয়ের প্রস্তুতি নিয়ে এসেছে। রাশেদ সাহেব অখুশি থাকলেও ওনাদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখলেন না। আবিদের মা মিসেস আলিয়া বেগম বৃষ্টির জন্য একটা লাল বেনারসি নিয়ে এসেছে। এটা দেখে উচ্ছ্বাসের পরিবারের সবাই অবাক হয়। এশা নামাজের পর বৃষ্টি আর আবিদের বিয়ে পড়ানো হলো। তাদের আগেই বলা হয়েছে বৃষ্টির পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বৃষ্টি এই বাসায় থাকবে। এতে আবিদের মা বাবা দ্বিমত পোষণ করেনি। তারা জানিয়েছে আপনাদের যা ভালো মনে হয় তাই করবেন। বিয়ে পড়ানো শেষ হলে বড়রা ওদের স্পেস দিয়ে পুল সাইডে চলে যায়। ওনারা চলে যাওয়ার পরে উষা আর রুহি এটা ওটা বলে ঠাট্টা করা শুরু করলো। রোদস্যি বসে বসে বৃষ্টিকে দেখছিল। আসলেই মেয়েটা অনেক মিষ্টি, কিন্তু মাঝে মাঝে উল্টোপাল্টা কাজ করে ফেলে। ওই তো কিছুদিন আগে সিঁড়ি দিয়ে নামতে যেয়ে পড়ে গেছে, সে কি কান্না! সেদিন রাতেই ব্যথা দরুন গা কাঁপিয়ে জ্বর আসলো। এসব ভাবতে ভাবতে নিজের পাশে কারো অস্তিত্ব টের পেল। রোদস্যি পাশে তাকিয়ে দেখলো উচ্ছ্বাস পকেটে হাত ঢুকিয়ে টান টান হয়ে তার পাশেই দাঁড়িয়ে আছে। রোদস্যি চোখ ফিরিয়ে আবারও বৃষ্টি আর আবিদের পানে তাকায়, তারপর নিচে কণ্ঠে উচ্ছ্বাসকে বলে, ওদের কি সুন্দর মানিয়েছে, তাই না? উচ্ছ্বাস শুধু বলে নিজের রুমের দিকে চলে গেল। উচ্ছ্বাসের পেছন পেছন রোদস্যিও উচ্ছ্বাসের পেছনে চলে যায়। উদয় বারবার রুহিকে দেখছিল আর মনে মনে ভাবছিল, একটা মানুষ এত কিভাবে হাসতে পারে, মানে কিভাবে? মুখ ব্যথা করে না? হঠাৎই রুহির চোখ পড়ে উদয়ের উপর। তা দেখে উদয় থতমত খেয়ে এদিক ওদিক তাকায়। এটা দেখে রুহি উচ্চ স্বরে হেসে দেয়। উষার বৃষ্টি ওর হাসির কারণ জানতে চাইলে সে উদয়ের দিকে তাকিয়ে বলে, চোর চুরি করতে যেয়ে মালিকের কাছে ধরা পড়েছে। উষা বা বৃষ্টি কেউই তার মানে বুঝল না, কিন্তু রুহির কথা শুনে উদয়ের কাশি উঠে গেল। সাথে সাথে সে দাঁড়িয়ে বলে, তোরা আড্ডা দে, আমার শরীর ভালো লাগছে না। এই বলে সে জায়গা ত্যাগ করে। এটা শুনে রুহি আরো হাসে, কিন্তু উষা আর বৃষ্টি কিছুই বুঝতে পারে না। আর বেচারা আবিদ বসে বসে নতুন শাশুড়ি বাড়ির সদস্যদের কাণ্ড কারখানা দেখছে, যা তার মাথায় এখনো ঢুকছে না যে আসলে হচ্ছেটা কি। রোদস্যি রুমে এসে দেখলো উচ্ছ্বাস বারান্দায় বসে আছে। রোদস্যিও যেয়ে তার পাশে বসে পড়ল। রোদস্যি উচ্ছ্বাসের পানে তাকালো কিছুক্ষণ, তারপর জিজ্ঞেস করলো, আপনার কি কোনো কারণে মন খারাপ? উচ্ছ্বাস রোদস্যির দিকে তাকাই। উচ্ছ্বাস খেয়াল করেছে রোদস্যি তার সাথে ফ্রি হতে চাচ্ছে। মাঝে মাঝে নিজে নিজেই কথা বলে। এগুলো ভেবে উচ্ছ্বাস মাথা নাড়িয়ে না বলে রোদস্যিকে কাছে টেনে নেয়। রোদস্যি উচ্ছ্বাসের বুকে চুপচাপ পড়ে থেকে উচ্ছ্বাসের হৃদয়ের স্পন্দন অনুভব করে, যা প্রতিবারই রোদস্যির মনে ঝড় তোলে। আচ্ছা, রোদস্যিও কি উচ্ছ্বাসের প্রেমে পড়ল? ভালোবাসলো এই পাগলাটে প্রেমিককে? এসব ভাবতে ভাবতে রোদস্যি ঘুমিয়ে পড়ল। উচ্ছ্বাস যখন টের পেল রোদস্যি ঘুমিয়ে পড়েছে, তখন সে রোদস্যিকে কোলে তুলে রুমে এনে বিছানায় শুয়ে দেয়। সকাল সকাল বাঁধলো আরেক বিপত্তি। রাতে বৃষ্টি হওয়ায় দারুণ চারিপাশের পরিবেশ। সেই সকালে ঘুম ভেঙে উঠে রুহি বারান্দায় যায়, আর ওখানেই পা পিছলে পড়ে যায়। কোনো মতে রোদস্যিকে কল করার উদ্দেশ্যে ফোন হাতে নিতেই দেখে উদয় তার রুম ক্রস করে নামছে। হয়তো জগিং করবে। সে কফি বানিয়ে নিয়ে আসছিল, তাই রুমের দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল। সে গলায় একটু আওয়াজ তুলে উদয়কে ডাক দেয়, উদয়, আমাকে একটু ধরুন। উদয় তাকায় রুহির দিকে।
ওকে ওভাবে মেঝেতে বসে থাকতে বিরক্ত লাগে। মেয়েটার কি জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে, এই সকালবেলায় এমন মেঝেতে বসে আছে? এটা ভেবে আগাতে নিতে আবার দাঁড়িয়ে রুহিকে পর্যবেক্ষণ করে। ঠিক মতো দেখে উদয় তাড়াতাড়ি এসে রুহিকে ধরে এবং কপট রাগ করে জিজ্ঞেস করে, নিচে পড়লে কি করে? বেশি ব্যথা পেয়েছো? রোদছিকে রাখবো? রুহি মাথা নেড়ে কোনো মতে বলে। তারপর কান্না আটকিয়ে সে বলে তাকে একটু হসপিটালে নিয়ে যেতে। উদয় একবার রুহিকে জিজ্ঞেস করে, হাঁটতে পারবে? রুহি মাথা নাড়িয়ে অস্বীকৃতি জানায়। উদয় আর কোনো কিছু না চিন্তা করে রুহিকে কোলে তুলে নেয় এবং হসপিটালের দিকে রওনা হয়। সেই সকালে আর কারোই খাওয়া হলো না। রোদসীর বাড়ির সবাই হসপিটালে। উদয় আর রোদসী কেবিন থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। ডাক্তার কিছুক্ষণ আগে জানিয়ে দিয়েছে রুহির পায়ে ফ্র্যাকচার এসেছে, 2 মাস বেড রেস্টে থাকতে হবে। এই কথা শুনে সবাই বুঝলো ভালোভাবেই ভেঙেছে। উদয়ের প্রচন্ড খারাপ লাগলো, কারণ চঞ্চল মেয়েটা এভাবে সারাদিন বিছানায় পড়ে থাকবে। সবাই রুহির সাথে দেখা করতে চেয়েছিল। ডাক্তার বলেছে ব্যথার জন্য ইনজেকশন দেওয়া হয়েছে, তাই সে ঘুমোচ্ছে, কেউ যেন তাকে ডিস্টার্ব না করে। কিছুক্ষণ বাদে উচ্ছ্বাসে সে রোদসীর পাশে এসে দাঁড়ায়। রোদসী মুখ তুলে তাকায়। উচ্ছ্বাস বলে, রোদসী নাকচ করে দেয়, সে খাবে না। আদরের ছোট বোনের এই অবস্থা, এখন কি করে গলা দিয়ে খাবার নামে? উচ্ছ্বাসও ব্যাপারটা বুঝলো, তাই আর জোর করলো না। রোদসী অদরে দাঁড়ানো কেবিনের সামনে উদয়কে দেখলো। আসলেই যদি উদয় রুহিকে না দেখতো আরো কষ্ট পেত মেয়েটা। বাবা মাকে বড় মুখ করে বলে এসেছিল রুহির খেয়াল রাখবে, সেই খেয়াল রাখতে পারল না, পা ভেঙে বসে আছে। এসব ভেবে রোদসীর মন খারাপ হলো। সবাই দেখা করার পর উদয় রুহির কেবিনে এসে পাশে চেয়ার টেনে বসলো। মৃদু আওয়াজে রুহি পাশে তাকিয়ে দেখলো উদয় বসে আছে। রুহি চোখ ফিরিয়ে সিলিং এর দিকে তাকিয়ে হাসল। উদয় কিছুক্ষণ বসে থেকে ইতস্তত কণ্ঠে শুধালো, আই এম সরি। সরি কেন? এমনি। এমনি? কারণ ছাড়াই? হ্যাঁ, তোমাকে এভাবে মানায় না। চঞ্চল মেয়েরা চুপচাপ থাকাটা একদমই মানানসই না। কেন, মায়া লাগছে? এটা বলেই উদয় মাথা নিচু করে মুচকি হাসল। রুহি তা খেয়াল করে বলে, মায়া ভালো না, অনেক হারামি জিনিস, সাবধানে থাকবেন। রুহির কথা শুনে উদয় হাসল। মেয়েটা শুধু ঝগড়ুটে না, অনেক কথাও জানে। রুহি এবার উদয়ের মুখের দিকে তাকিয়ে তার হাসির কারণ জিজ্ঞেস করলো। উদয় বলল, তুমি কি জানো তুমি অনেক কথা জানো, তবে তোমাকে দেখলে বোঝা যায় না। এটা শুনে রুহি খিলখিল করে হেসে দিল, আর উদয় একটু স্বস্তি পেল। সকাল সকাল এমন একটা দুর্ঘটনায় সবার মনই কেমন অস্থির হয়ে আছে। রাতের দিকে রোদসীকে নিয়ে উচ্ছ্বাস বাড়ি ফিরল। হসপিটালে উদয় রয়ে গেছে। রোদসীদের বাড়িতে ব্যবসার কাজে চাচা আর রেদোয়ান শহরের বাহিরে, আর রোদসীর বাবাও অস্থির হয়ে আছে, তাই উচ্ছ্বাসনাকে বুঝিয়ে সুঝিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছেন। অবশ্য রোদসীও বাসায় আসতে চায়নি, উচ্ছ্বাসই জোর করে নিয়ে এসছে। হসপিটালে এত মানুষ থাকাটা ভালো দেখায় না, আবার পরিবেশটাও নষ্ট হয়। তাই রোদসীকে সে বলেছে আগামীকাল তারা আবার আসবে, এবার বাড়ি যাব। রাতে ডিনার করে যে যার রুমে চলে যায়। বাড়িটা কেমন নিস্তব্ধ হয়ে আছে। কালকে এই বাসায় একটা বিয়ে আমেজ ছিল, আর সকালে একটা দুর্ঘটনা। আসলে জীবন কখন কোন দিকে মোড় নেয় কেউই জানে না। এসব ভেবে রোদসী দীর্ঘশ্বাস ফেলে, আকাশের দিকে তাকায়। নিকশ কালো আধার হয়ে আছে। রাতও আজ গভীর। এমন রাতে কেউ ঘুমিয়ে কাটায়, কেউ বা জেগে কাটায়, কেউ বা অন্য জগতের সুখে। এসব ভাবতে ভাবতেই রোদসীর পাশে কারো অস্তিত্ব টের পেল। পাশে তাকিয়ে দেখলো উচ্ছ্বাস কফি বানিয়ে এনেছে, তা টেবিলে রেখে রোদসীর দিকে তাকিয়ে হালকা হেসে জিজ্ঞেস করলো, তোমার কি মন খারাপ? সে কখন থেকে এই বারান্দায় বসে আছো, খুঁজতে এসে দেখলাম আকাশ দেখছো, তাই ভাবলাম আজকে না হয় আকাশ দেখে রাতটা কাটিয়ে দিই, তাই কফি আনলাম। বলে তার পাশে থাকা কফির মগটা রোদসীর দিকে বাড়িয়ে দিল। রোদসী মগটা নিয়ে তার পাশেই রাখলো। তারপর আবার আকাশের দিকে তাকিয়ে রইল। উচ্ছ্বাস গভীর মনোযোগ দিয়ে রোদসীকে দেখছিল। রোদসীর থুতনিতে একটা ছোট্ট তিল আছে। প্রথমবার যখন রোদসীকে দেখেছিল, উচ্ছ্বাস ওই তিলেই আটকে গেল। তারপর কত পাগলামি করে রোদসীকে নিজের করে পেল। এসব ভেবে আবার নিঃশব্দে হাসলো। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা মুখে দিতেই চোখ যায় রোদসীর উপর। রোদসী এগুলো পছন্দ করে না, তাই সে মুখ থেকে নামিয়ে প্যাকেটে চালান করে তারপর সেটা টেবিলে রেখে কফির মগ নিয়ে নেয় এবং আবার রোদসীকে দেখায় মনোযোগী হয়।
রোদসী হঠাৎ উচ্ছ্বাসের দিকে তাকায়। উচ্ছ্বাস রোদসীর দিকেই তাকিয়েছিল। তা দেখে রোদসী হাসে, তারপর বলে, জীবনটা মাঝে মাঝে এত কঠিন লাগে কেন? তুমি যদি কঠিন করো নাও কঠিন হবে। আমি সব সহজে করতে চাই। তাহলে চলো। রোদসী অবাক হয়ে জিজ্ঞেস করলো, কোথায়? সহজ করতে। এই বলেই উচ্ছ্বাস রোদসীকে কোলে তুলে রুমের দিকে রওনা হয়। রোদসী চেঁচিয়ে উঠল, তবে কোনো লাভ হলো না। সকাল সকাল রোদসীকে নিয়ে উচ্ছ্বাস যখন উষাকে দেখতে রওনা দিবে, তখন বৃষ্টি আর উষাও বায়না ধরল রুহিকে দেখতে যাবে। উচ্ছ্বাসও কোনো বাগবিতণ্ডায় না যেয়ে রাজি হয়ে যায়। ওরা হসপিটালে রুহিকে দেখতে যায়, আর রুহি বায়না ধরে সে বাড়িতে যাবে, সে হসপিটালে থাকবে না। তার ভাষ্যমতে সে যদি হসপিটালে থাকে তাহলে সে নাকি আরো অসুস্থ হয়ে যাবে। এসব অজুহাত শুনেই সবাই হাসলেও উদয়ের কেন জানি মন খারাপ হয়। আচ্ছা, উদয় কি রুহির প্রেমে পড়েছে, নাকি কঠিন মায়ায় পড়েছে? এই মায়া তো কাটিয়ে ওঠা অনেক কঠিন। এসব ভাবনার মধ্যে দৃষ্টি নিবদ্ধ থাকে রুহির উপর। হঠাৎ রুহির চোখ পড়ে উদয়ের উপর। অমনি ওর হাসি বন্ধ হয়ে যায়। আচ্ছা, সে যদি বাসায় চলে যায় তাহলে কি আর কখনো উদয়ের সাথে দেখা হবে? হবে হয়তো, আবার হয়তো না। এসব ভাবতেই রুহির মন খারাপ হলো। চোখ ফিরিয়ে আবারও রোদসীর সাথে কথায় মশগুল হলো। আর উদয় বেহায়ার মতো তাকিয়েই দেখল। আসলে এ জীবন বড়ই অদ্ভুত। কিছুদিন আগে সে মেয়েটার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করত, আজকে সেই মেয়ের প্রতি মায়া জন্মেছে। দুপুরের দিকে রুহিকে ডিসচার্জ করে বাসায় পাঠানোর ব্যবস্থা করা হলো, আর রোদসীরা নিজেদের বাসায় ফিরে এলো। সেদিন হসপিটালে থেকে এসে পড়ার অনেক দিন হলো। রুহির পায়ের অবস্থা এখন আগের থেকে ভালোই বলা চলে। তবে এর মধ্যে একটা জিনিস বদল হয়েছে, যা বাসার সবারই নজরে পড়েছে। তা হলো রুহির ছটফটানি। সে কিছুক্ষণ পরপরই ফোন চেক করে। এটা নতুন না, যেদিন থেকে সে হসপিটাল থেকে বাসায় এসেছে সেদিন থেকে। এগুলো বাসার সবার চোখে পড়লেও কেউ এখনো তাকে কোনো কিছু জিজ্ঞেস করেনি। এদিকে উদয়ের অবস্থাও খুব একটা ভালো নয়। সেও চায় রুহি যোগাযোগ করুক, কিন্তু রুহি তো তার অপেক্ষা করছে। এমন অবস্থা যে কে আগে পা বাড়ায়, দুজনেই দোটানায় ভুগছে। এতদিনের ইগো ফেলে রেখে উদয়ই কল দিল রুহিকে। রুহিও বোধ হয় এই কলটার অপেক্ষাই করছিল। কল রিং হতেই ওপাশ থেকে রিসিভ হলো। কেউই কথা বলল না, চুপ হয়ে থাকলো। কিছুক্ষণ বাদে একটা মিষ্টি রিনরিনে কণ্ঠ কানে আসলো উদয়ের। প্রথম কথাটা রুহি আগে শুরু করলো। রুহি সালাম দিয়ে চুপ থাকলো। উদয় শুনলো হয়তো। এই কণ্ঠে তৃষ্ণায় ছিল এতদিন। বুকের মধ্যে যে ঝড়টা ছিল তা হয়তো একটু থামলো। সে চুপ থাকলো। রুহি আবারও জিজ্ঞেস করলো, কথা বলছেন না কেন? আপনি কি শুনতে পারছেন? তুমি কি এখন হাঁটতে পারো? এত সময় পর উদয় মুখ খুলল। তবে এই প্রশ্ন বোধ হয় রুহি আশা করেনি। তবুও নিজেকে সামলে সে জানায় এখন একটু আধটু করে, তবে দাঁড়িয়ে থাকলে পা ব্যথা করে। উদয় একটু অস্বস্তি নিয়ে রুহিকে বলল, একটু বারান্দায় এসে দাঁড়াতে পারবে, যদি না তোমার অসুবিধা হয়? রুহি অবাক হলো। হঠাৎ এমন কথায় অবাক হয়। কোনো মতে সে হেঁটে বারান্দায় এসে দাঁড়ালো। অদূরে উদয় তার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। উদয় এবার শান্তি পেল। উদয়কে দেখে রুহি কানের থেকে ফোন নামালো। উদয় রুহিকে দেখে হাসলো। বেচারি ভাবেওনি উদয় এমন পাগলামি করে বসবে। ছেলেটা কি রোদসী? কোন ছেলে? যার সাথে ক্যান্টিনে বসেছিল? উচ্ছ্বাসের চোখের দিকে তাকিয়ে রোদসী ভয়ে চুপসে যায়। ঠিক অনেকদিন পর উচ্ছ্বাসকে এমন দেখছে। উচ্ছ্বাস আবারও রাগ দেখিয়ে জিজ্ঞেস করলো, ছেলেটা কে? ওর সাথে বসে কি নিয়ে হাসাহাসি করছিল? কই, আমার সাথে তো ওভাবে হাসো না। এই, তুমি কি আমাকে ভালোবাসো না? ছেলেটার পরিচয় কি রোদসী? জবাব দাও। রোদসী ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় জোরে নিয়ে বলে, আমার ক্লাসমেট, নোটসের ব্যাপারে কথা বলছিলাম, আর কিছু না। এবার উচ্ছ্বাসে সে রোদসীর চুলের মুঠি ধরে কাছে টেনে এনে রোদসীর মুখের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। এহেন তাকানিতে রোদসী অনেক ভয় পায়। উচ্ছ্বাস কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, যা লাগবে বলেনি আমায় বলতে। ওই ছেলের কাছে কে? ওই ছেলে আমার থেকে হ্যান্ডসাম, আমাকে দিয়ে মন ভরে না, কতগুলো চাই। এটা শুনে রোদসী চোখ বন্ধ করে ফেলে। সময় নিয়ে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে এক ধাক্কায় উচ্ছ্বাসকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। উচ্ছ্বাস অবাক হয়ে রোদসীর দিকে তাকায়। ব্যাস, অনেক বলেছেন। আচ্ছা বলুন তো, আপনার আমাকে কি মানুষ মনে হয় না? মানে এত সন্দেহ কেন?
আমি কখনো পালিয়ে গিয়েছি, খারাপ কিছু করেছি? তবুও এমন ব্যবহার কেন করেন বলেন তো? আমি এত কষ্ট করে আপনার সাথে মানিয়ে নিলাম, তাও আমার মনে একটা সন্দেহ রয়ে গেছে। আপনি আমাকে ভালোবাসেন, আমি বুঝি, কিন্তু তার সাথে সন্দেহ বেশি করেন, কারণটা কি? উচ্ছ্বাস চরম অবাক হয়। এই রোদসীকে দেখবে সে কখনোই ভাবেনি রোদসী এভাবে কথা বলতে পারে। সে রোদসীর চঞ্চলতা দেখেছে, বিয়ের পর শান্ত স্বভাবও দেখেছে, তবে এ কোন রোদসীকে দেখলো সে? উচ্ছ্বাসের মাথা আরো গরম হয়ে যায়। সে রোদসীর হাত পেছন দিক দিয়ে মুড়ে ধরে তারপরে জিজ্ঞেস করে, ভার্সিটিতে ভর্তি করার পর অনেক কথা ফুটছে, তাই না? এতদিন তো কোনো জবাব দাওনি, তবে আজকে এত কথা কিসের? কেন জবাব দিলে? হাতির পাঁচ পা দেখেছ? এই, কে তোমাকে এত সাহস দিল? ওই ছেলে কি হয় ও তোমার? পরকীয়া করছো? ওই ছেলে কি আমার থেকেও ভালো? রোদসীর মাথায় রক্ত চড়ে দেয়। এমন আজে বাজে কথা শুনে সে চিৎকার করে বলে, আগে হাত ছাড়ুন। ওই ছেলে যাই হয়ে যাক না কেন, আপনার মতো অমানুষ না। ছোটখাটো একটা বিষয়কে আপনি টেনে বড় করছেন। উচ্ছ্বাসকে অমানুষ বলায় উচ্ছ্বাস আরো খেপে যায়। সে হাত ছেড়ে রোদসীকে ঘুরিয়ে আবারও চুলের মুঠি ধরে। তারপর সে রক্ত লাল চোখ দিয়ে তাকালো রোদসীর দিকে। তবে আজকে রোদসী ভীত হলো না, সেও চোখে চোখ রেখে তাকিয়ে রাখলো। এই, আমি অমানুষ? কি করেছি আমি? বলো, কি চাও? তোমাকে আমি এত ভালোবাসি, তবুও তোমার মনে হয় আমি তোমাকে সন্দেহ করি। কেন? কারণ বলো তো। আমি তো তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। এই বলে উচ্ছ্বাস রোদসীর পুরো মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। রোদসী উচ্ছ্বাসকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। উচ্ছ্বাস কিছুটা দূরে সরে এলো। উচ্ছ্বাস এগিয়ে যেতে নিলেই উচ্ছ্বাসকে অবাক করে দিয়ে রোদসী এক কাণ্ড করে বসলো। টেবিলে এক কাচের গ্লাস ভেঙে সেই টুকরো হাতের সাথে চেপে বলল, কাছে আসবেন না বলে দিলাম। আপনি কাছে আসলে এটা দিয়ে আমি হাত কেটে ফেলবো। দেখো রোদ পাখি, পাগলামি করো না। উই ক্যান ফিক্স। লেট ইট গো। মাথা ঠান্ডা করো, পাগলামি করো না। আমি পাগলামি করছি না, পাগলামি শুরু করেছেন আপনি। আপনি আমাকে পাগলের মতো ভালোবাসেন না? আমি নিজেই পাগল, মানসিক রোগী, আর অত্যাচার করছেন আমার উপর। এগুলো শুনে উচ্ছ্বাস নিজেকে যতটুকু শান্ত করেছিল ঠিক ততটাই আগুনে ঘি ঢালার মতো রেগে উঠল। উচ্ছ্বাস রোদসীর গাল চেপে ধরে উচ্চ কণ্ঠে বলে উঠল, আমি মানসিক রোগী? আমি পাগল? সারার এত ভালোবাসার পরও আমি পাগল? এই, চাস কে তুই? বল, জবাব দে। ছাড়ুন আমাকে। আপনি একটা পাগল, কিছু হলে অমানুষের মতো ব্যবহার করেন। আপনার চিকিৎসা নেওয়া উচিত। ওদের এমন চিৎকার চেঁচামেচিতে বাসার সবাই এসে হাজির হয়। মিসেস রাবিয়া বেগম ওটা থামায়। উচ্ছ্বাস রোদসীকে ছেড়ে বারান্দায় চলে যায়, আর রোদসী মেঝেতে বসে কান্না করে। মিসেস রাবিয়া বেগম বিছানায় বসে রোদসীর মাথায় হাত বুলিয়ে দেয়। রোদসী তাকায় রাবিয়া বেগমের দিকে। মিসেস রাবিয়া বেগম, মালিহা বেগম, উষা, বৃষ্টি সবাই এখনো দরজায় দাঁড়িয়ে আছে। কেউ রুমে আসার সাহস পাচ্ছে না। উচ্ছ্বাস বারান্দায় যেয়ে সিগারেট ধরায়, পরপর অনেকগুলো। তারপর ঘুরে রুমের দিকে তাকায়। এখনো রোদসী মেঝেতে বসে কান্না করছে, আর মিসেস রাবিয়া বেগম ওর পাশেই বিছানায় বসে আছে। রাত পর্যন্ত বাসার অবস্থা থমথমেই ছিল, আর উচ্ছ্বাস সন্ধ্যের পরেই বাহিরে গিয়েছিল। রোদসী বিছানায় শুয়ে সিলিং এর দিকে তাকিয়েছিল। দরজায় নখ হতে সে উঠে দরজা খুললে মিসেস বিপাশা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে। রোদসী একটু আশ্চর্য হয় তাকে এই রুমের সামনে দেখে। মিসেস বিপাশা বেগম সাধারণত রোদসীর সাথে কথা বলে না এত, তবে হঠাৎ এই ঘরে আসায় রোদসী অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি হঠাৎ এখানে? কিছু বলবেন? হ্যাঁ, অনেক কিছুই তো বলতে চাই, শুনবে তো? আচ্ছা সরো, আগে আমাকে ঘরে আসতে দাও, সরো। বলে রোদসীর পাশ দিয়ে রুমে ঢুকে বিছানায় যেয়ে বসে। তারপর সারা রুমে চোখ বুলিয়ে এনে আবার রোদসীর দিকে চোখ নিবদ্ধ করে। রোদসী মিসেস বিপাশা বেগমের কর্মকাণ্ড দেখছিল। মিসেস বিপাশা বেগম বলতে শুরু করলেন, বুঝলে রোদসী, এতদিন পর কাজের কাজ করলে তুমি একটা। রোদসী অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে? এই যে প্রতিবাদ করলে। তা যাই হোক, বলো তো, আমরা পাগলকে পাগল বললে তো পাগল খেপে যায়, আর পাগলকে স্বীকার করে সে পাগল, তা নয় কি? হ্যাঁ, সে তো রাগ করবেই। একদম ঠিক, তুমি ঠিকই ধরতে পেরেছ। মানে? আজকে উচ্ছ্বাসের আচরণ দেখেছো?
বড্ড উন্মাদ হয়ে গেছে। দেখেছো তোমার সাথে সে কী ব্যবহারটা করেছে? তাই আমি বলি কি, পালিয়ে যাও। আমি সত্যি বলছি, ওর দাদি চাচিরা এ কথা তোমার থেকে লুকিয়েছে যে ও পাগল, ওর মানসিক সমস্যা আছে। তবে আমি তোমার সাথে অন্যায় করতে পারলাম না বাবা, তাই সত্যিটা তোমাকে জানালাম। এখন তুমি কি করবে তোমার ব্যাপার, নিজের বুঝ পাগলেও বোঝে। তাই বলছি কথা শোনো। আর যদি বলো আমি জানলাম কই থেকে, তাহলে বলি ও যখন ছোট তখন আমি রাশেদকে বিয়ে করি, আর তার আগ থেকেই ওকে চিনি। তাই ওর সব কিছুই আমি জানি, অজানা কোনো কিছুই নেই। এখন তুমি বোঝো কি করবে। তোমার প্রতি মায়া লেগেছে তাই উপকার করলাম, দেখো কি করবে। আর হ্যাঁ, আমি যে এগুলো বলছি কাউকে বলো না আবার। রোদসী এতক্ষণ বিপাশা বেগমের কথা শুনছিল। তার কথা শেষ হতে রোদসী জিজ্ঞেস করল। বিপাশা বেগম জানায়, পালিয়ে যাও, যেখানে উচ্ছ্বাস খুঁজে পাবে না। আমি যেখানেই যাই না কেন, ও আমাকে আকাশ পাতাল ভেদ করে হলেও খুঁজে বের করবে। কোথায় যাব আমি? আরে আমি আছি কি করতে, সত্যি জানালাম, সাহায্য করব না? এত অকৃতজ্ঞ হওয়া উচিত না। তাই আমিও পারলাম না। দেখি আমি একটা ব্যবস্থা করি। আর উচ্ছ্বাস কোথায়? রোদসী এক কথায় জবাব দেয়। এদিকে রুহি আর উদয়ের মধ্যে চলছে মিষ্টি আলাপ। রুহি কখনো কল্পনাও করেনি উদয় তার জন্য তার বাসার সামনে আসবে। আচ্ছা, উদয়ের সাথে ঝগড়া করলে কেমন হয়? এখনো কি উদয় তাকে এই নিয়ে ঝগড়ুটে আখ্যায়িত করবে? এসব ভেবে হাসল রুহি। তারপর কানে ফোন ধরে বলল, হস্ত উদয়। না, আপনি অস্ত। উদয় কিছুক্ষণ চুপ রইল। সে রুহির শয়তানি ধরতে পেরেছে। রুহি যে ঝগড়া করতে চাচ্ছে তা বুঝে বলল, এই মেয়ে। অমনি রুহির মুখ কালো হয়ে গেল। রুহি কপট রাগ নিয়ে বলে, এই যে মিস্টার উদয় না অস্ত, আমার নাম রুহি, ওকে? ওকে বলেই উদয় সশব্দে হেসে উঠল। আর রুহি তা শুনে মুচকি হাসল। আমি যদি পালিয়ে যাই, যাব কোথায়, কার কাছে যাব? যদি উচ্ছ্বাসের কাছে আবারও ধরা পড়ি, তবে সেই শাস্তি হবে চরম কঠিন। এমনিতেই উচ্ছ্বাস তাকে সন্দেহ করে যে রোদসী তাকে রেখে পালিয়ে যাবে। তার মাথা কাজ করছে না সে কি করবে না করবে। এসব ভাবনার মাঝে একটা শক্তপোক্ত পুরুষালী হাত রোদসীকে পেছন দিক থেকে জড়িয়ে ধরল। রোদসী চমকে উঠল। তা দেখে উচ্ছ্বাস হেসে রোদসীর কাঁধে মাথা রেখে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করে, এত গভীর মনোযোগ দিয়ে কি ভাবছিলে পাখি? রোদসী একটু থতমত খেয়ে বলে, কই কিছু না তো। আসলে কিছু না তো। উচ্ছ্বাস কিছুক্ষণ চুপ রইল। আর রোদসী মিসেস বিপাশা বেগমের কথা ভাবতে লাগলো। এরই মধ্যে উচ্ছ্বাস তাকে কোলে তুলে নিল। রোদসী হকচকিয়ে উচ্ছ্বাসের শার্ট খামচে ধরে। তা দেখে উচ্ছ্বাসকে হেসে বলে, তুমি কি যেন ভাবছিলে, তাই তুমি ভয় পেলে? বলো তো কি ভাবছিলে? এই বলেই রোদসীকে বিছানায় নামিয়ে নিজের শার্টের বোতাম খুলতে উদ্যত হয়। রোদসী কিছু না বলে উচ্ছ্বাসের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর তা দেখে উচ্ছ্বাস হাসে। রোদসী কিছু বলতেই যাবে তখনই উচ্ছ্বাস রোদসীর ঠোঁট নিজের আয়ত্তে করে নেয়। রোদসীকে যখন ছাড়ে তখন রোদসী হাঁপিয়ে উঠে বড় বড় শ্বাস নিয়ে আবারও মুখ খুলতে যাবে, তখন আবারও উচ্ছ্বাস রোদসীর ঠোঁট আঁকড়ে ধরে। তার হাত বিচরণ করে রোদসীর পুরো শরীরে। ধীরে ধীরে উচ্ছ্বাসের ঠোঁট নিচে নামে। রোদসীর মনে হয় সে পাগল হয়ে যাচ্ছে। এই উচ্ছ্বাসকে সে চিনে না। কেমন অদ্ভুত ভাবে আজকে পাগলামি করছে। রোদসীর চোখের কার্নিশ থেকে চোখে জল গড়িয়ে পড়ে। রোদসী শুয়ে আছে সিলিং এর দিকে তাকিয়ে। আর উচ্ছ্বাস রোদসীর বুকের উপর মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে। আহা, কি শান্তির ঘুম। রোদসী সিলিং থেকে চোখ নামিয়ে উচ্ছ্বাসের দিকে তাকালো। তারপর চোখ সরিয়ে আয়নায় তাকালো। আচ্ছা, তারা কি আর পাঁচটা সুন্দর সম্পর্কের মতো হতে পারে না? আচ্ছা, উচ্ছ্বাস কি আসলেই অসুস্থ? তাহলে ওকে ডাক্তার দেখাবে, নাকি নাকি সে নিজেই পালিয়ে যাবে? ও কি আদৌ সুস্থ হবে, নাকি সব সময় এমন পাগলামি করে বেড়াবে? এসব ভাবতে ভাবতে চোখ বন্ধ করলো। কখন যে ঘুমিয়ে গেল টেরই পেল না। তোমাকে আমি যেই ঠিকানা দেব সেই ঠিকানায় চলে যাবে। কিন্তু যা বুঝলাম মাহাদি অসুস্থ, আর আমি পালিয়ে যাওয়ার পর যদি ও আমাকে পেলে ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলবে। মিসেস বিপাশা বিরক্ত বোধ করলেন। সে নাকমুখ কুঁচকে বলে, শোনো, তোমাকে সাহায্য করেছি কারণ তোমাকে আমার দেখতে মায়া লাগে। আমি নিজের হাতে তোমার জীবন নষ্ট করতে পারি না।
তাই সত্যি বলছি। তারপরেও কোথায় যাবে থাকবে সেই ব্যবস্থাও করে দিয়েছি। তারপরেও যদি তোমার মনে হয় উচ্ছ্বাসের সাথে থেকে নিজেও পাগল হবে, তাহলে আমি আর কি করতে পারি? হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাও এবং আমাদের সাথে থাকতে আর প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।